3 প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এই সেমিস্টারে CE 201 অর্থাৎ মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এই কোর্সের কিছু অংশ পড়াবো। তো আমি যে কোর্সটা পড়াবো তার কোর্স নাম্বার হলো CE 201। কোর্সের টাইটেল হলো মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস 1। এই কোর্সটায় আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আমি সেই অংশের মধ্য থেকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এই পার্টটা আমি পড়াবো। তো আমি যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। তো ইতিমধ্যে তোমরা তোমাদের আগের সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সটা পড়ে এসেছো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সের সাথে এই কোর্সের বেশ কিছু রিলেশন আছে। আমরা এখানে কিছু কাজ করব যেই অংশগুলা আসলে ওখানকার কন্টিনিউয়েশন। তো আমি সেই কন্টিনিউয়েশনগুলোর কিছু অংশ এখানে দেখাবো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি তোমাদের সেই কন্টিনিউয়েশনের কিছু অংশ রিভিউ করব, এবং সেই সাথে সাথে আসলে এই জিনিসটা আমাদের কেন প্রয়োজন আমরা সেটা নিয়ে কিছু অংশ দেখব। তো আমি প্রথমে এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমাদের কেন প্রয়োজন সেই জায়গায় আমি যাব। তোমরা সবাই জানো যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচার আছে, যে ফ্রেমটা তৈরি হয় একটা বিল্ডিংয়ের, যদি আমরা ফ্রেমের কথা বলি, এই ফ্রেম এইভাবে তৈরি হয়। এই ফ্রেমে মূলত দুইটি কম্পোনেন্ট থাকে মূল, একটা হচ্ছে বিম এবং আরেকটি হচ্ছে কলাম। তো এই বিম যে হরাইজন্টাল মেম্বার আছে এগুলোকে বলা হয় বিম, এবং ভার্টিক্যাল যে মেম্বার আছে সেটাকে বলা হয় কলাম। তো তোমরা যদি কেউ হরাইজন্টাল মেম্বারটা কনস্ট্রাকশন দেখে থাকো তাহলে দেখবা যে এখানে দুইটি মূল কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কনক্রিট এবং আরেকটা হচ্ছে স্টিল। অনেকে আমরা এটাকে রড বলি, অনেকে এটাকে রেইনফোর্সমেন্ট বলে। এবং তোমরা যদি খেয়াল করে থাকো যে স্টিলগুলা অনেক সময় দেখা যায় যে উপর থেকে সোজা চলে যায়, অনেক সময় দেখা যায় যে কিছু অংশ নিচে নামে, আবার এভাবে যায়, আবার এখানে উপরে ওঠে, কিছু অংশ নিচের দিকে দেওয়া থাকে। তো এই যে ভিন্নভাবে দেওয়া হচ্ছে এটার কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাহলে আমি হয়তো সবগুলোই উপরে দিয়ে দিতে পারতাম, সবগুলোই নিচে দিয়ে দিতে পারতাম। তো সেই যে কারণে আসলে এই জিনিসটা করা হয় সেই কারণটা হচ্ছে তার বেন্ডিং মোমেন্ট। অর্থাৎ একটা স্ট্রাকচারের যে বেন্ডিং মোমেন্ট, সেই মোমেন্টটা যেভাবে চেঞ্জ হয় তার সাথে সাথে রডের বা স্টিলের বা রেইনফোর্সমেন্টের পরিমাণ সেটা চেঞ্জ হয়, এবং পরিমাণের সাথে সাথে তার অবস্থানের যে পরিবর্তন সেটাও ঘটে থাকে কিন্তু এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে। এরপরে তোমরা যদি বিম দেখে থাকো এখানে দেখবে এরকম কিছু মেম্বার দেওয়া থাকে, এরকম, যেটাকে আমরা স্টিরাপ বলি। স্টিরাপ বলি অর্থাৎ চারকোনা রিং এর মতো কিছু জিনিস দেওয়া থাকে, জিনিসকে স্টিরাপ বলা হয়। এই জিনিসটা আসলে দেওয়া হয় শেয়ার ফোর্স কে রেজিস্ট করার জন্য। অর্থাৎ আমাদের যখন একটা বিমের উপরে লোড আসে, লোড কোথা থেকে আসে? লোড বিমের উপরে কি থাকে? স্ল্যাব থাকে, যেটাকে আমরা ছাদ বলি। সেই ছাদ থেকে লোডটা আসে বিমের উপরে। তো বিমের উপরে যখন লোড আসবে তাহলে বিমটার মধ্যে কি হবে? শেয়ার ফোর্স তৈরি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বেন্ডিং মোমেন্ট তৈরি হবে। এই যে শেয়ার ফোর্সটা আসলো সেই শেয়ার ফোর্সটাকে ক্যারি করার জন্য এই স্টিরাপগুলোকে দেওয়া হয়, যেন যেই শেয়ার ফোর্সটা বিমের উপরে আসছে সেটা যেন এই বিমটার কোনো ক্ষতি করতে না পারে। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে রেইনফোর্সমেন্ট যেগুলা দেওয়া হচ্ছে এগুলা দেওয়া হয় যেন এই যে বেন্ডিং মোমেন্ট এটার মধ্যে জেনারেট হলো, সেই বেন্ডিং মোমেন্টের কারণে এই বিমটা যাতে ফেল না করে যায় সেটা এনশিওর করার জন্য এই স্টিলগুলোকে দেওয়া হয়। সংখ্যাটাও ডিপেন্ড করে বেন্ডিং মোমেন্টের পরিমাণের উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে বিমটা দেখতে পাচ্ছ এই বিমের যে ডেপথ, এই ডেপথটাও কিন্তু ডিপেন্ড করছে বেন্ডিং মোমেন্টের উপরে। অর্থাৎ বেন্ডিং মোমেন্টের সাথে হিসাব করে আসলে এই ডেপথটাকে প্রোভাইড করা হয়। ঠিক একইভাবে আমরা যখন কলামের কথা বলবো, কলামেও কিন্তু এটা ভার্টিক্যাল মেম্বার
এখানে এরকম রড দেওয়া থাকে এবং রডের সাথে এখানে এই জিনিসগুলো দেওয়া থাকে, অর্থাৎ এই স্টিরাপের মতো, এটাকে টাই বলে, আর এগুলো রেইনফোর্সমেন্ট। তো এই জিনিসগুলাও কিন্তু এটা টাই, এটা মেইন রেইনফোর্সমেন্ট। তো এই যে জিনিসগুলা দেওয়া হবে বা কলামের যে একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, অর্থাৎ কলামের সেকশন যদি এরকম হয় তাহলে সেই যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনগুলো মূলত ডিপেন্ড করে কলামের অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের উপরে। এই তিনটা জিনিসের উপরে মূলত এই কলামের যে সাইজটা আছে সেটা কেমন হবে, কলামের যে টাই রডগুলো আছে সেগুলো কতটুকু ডিস্টেন্সে দেওয়া হবে, এবং কলামের যে মেইন রেইনফোর্সমেন্ট আছে সেই রেইনফোর্সমেন্টটা কত দূরে দেওয়া হবে সেটা ডিপেন্ড করে এই তিনটা জিনিসের উপরে। তো আমরা তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং সাথে সাথে অ্যাক্সিয়াল ফোর্স এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক তেমনি বিমের ক্ষেত্রেও শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। তো আমরা যদি এই উল্লেখযোগ্য ভূমিকার সাহায্যে এইগুলোকে ডিজাইন করতে চাই তাহলে কিন্তু আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সম্পর্কে অবশ্যই গুরুত্বপূর্ণ ভেবেই আমাদেরকে এই পুরো জিনিসটাকে আমাদের নলেজের মধ্যে আনতে হবে। তো আমরা আরেকটা জিনিস যদি এখানে আলোচনা করে নিই যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে তোমরা যদি খেয়াল করে দেখো মোস্ট অফ দ্য স্ট্রাকচার কনক্রিটের তৈরি। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি তুমি খেয়াল করো 90%-এর অ্যাবোভ স্ট্রাকচার কিন্তু আমরা কনক্রিট দিয়ে তৈরি করি, এবং যার মধ্যে রেইনফোর্সমেন্ট স্টিল বা রড এই জিনিসটাকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এই জিনিসটা তার মানে 90% সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যেহেতু এটা দিয়েই তৈরি হচ্ছে, তাহলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের গুরুত্ব আমাদের কাছে কিন্তু অপরিসীম। অর্থাৎ এটা যদি আমরা শিখতে পারি তাহলে মোস্ট অফ দ্য স্ট্রাকচার কিন্তু আমরা প্রপারলি ডিজাইন করতে পারবো। ওয়ারাজ আমাদের যদি এটা সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু যদি আমরা একটু ভুল কনসেপ্ট নিয়ে এটা আগাই তখন কিন্তু আমার দ্বারা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কেন এটা ক্ষতি হতে পারে? এই জন্য যে আমার যেখানে স্টিল দেওয়া দরকার ছিল আমি যদি সেখানে স্টিল না দিয়ে অন্য জায়গায় স্টিল দিই তাহলে এই স্টিলটা কিন্তু কোনো কাজে আসবে না, শুধু স্টিলটাই দেওয়া হবে, ফলে এই স্ট্রাকচারটা কিন্তু সহজেই ফেল করে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখি আসলে স্টিলটা কিভাবে প্লেস করা হচ্ছে সেটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার গুরুত্ব কতখানি। দেখো আমাদের যদি এরকম একটা বিম হয় এবং এখানে সাপোর্ট থাকে এবং এটার উপরে যদি লোড আসে, তো লোড আসলে সাধারণত এখানে যেহেতু সাপোর্ট আসে বিমটা এইভাবে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমরা পরে যখন ডিটেলসে যাব দেখতে পাবো। ইনিশিয়ালি দেখো যে এখানে লোড আসলে আমরা একটা স্টিলের স্কেলকে নিয়ে যদি চাপ দিই মাঝখানে লোডে, তাহলে দেখো এই ধরনের একটা শেপ তৈরি হয়, যে এরকম একটা শেপ এখানে তৈরি হয়। এখন যদি আমরা স্ট্রেট একটা বিমকে নিয়ে চিন্তা করি, সে এরকম এ বি সি ডি, এখন এটা যখন বেন্ড করে যাবে তুমি যদি খেয়াল করো দেখবা যে এ বি এই অংশটুকু কাছাকাছি চলে আসছে এবং সি ডি যে অংশ এই অংশটা কিন্তু কিছুটা দূরে সরে গিয়েছে। তো দুইটা পয়েন্ট কখন কাছাকাছি আসে? এই যে দুইটা পয়েন্ট এ এবং বি কথার কথা, এটা কাছাকাছি কখন আসবে? যখন আমি এটার উপরে চাপ দিব তখনই কিন্তু এরা ক্লোজে আসবে। এবং দূরে কখন যাবে? সিডি, সিডি যখন এটাকে আমি টান দিব তখনই কিন্তু এরা আস্তে আস্তে দূরে সরে যাবে। এই যে এ বি দেখো এটা কাছাকাছি চলে আসছে এবং সিডি দূরে সরে গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে উপরের অংশে নিশ্চয়ই কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে। চাপ মানেই কিন্তু কম্প্রেশন, অর্থাৎ উপরের যে সারফেসটা আছে সেখানে অবশ্যই চাপ তৈরি হয়েছে, অর্থাৎ কম্প্রেশন তৈরি হয়েছে। আর নিচের যে অংশটা আছে সেখানে টান তৈরি হয়েছে, অর্থাৎ এখানে টেনশন তৈরি হয়েছে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার খেয়াল করো একটা বিম, তার উপরে যদি লোড দিই বিমটা এইভাবে বেন্ড করবে, যে নিচে দেখতে পাচ্ছ এই অংশ অনুযায়ী এভাবে আসলে বেন্ড করবে। তো বেন্ড করলে যে জিনিসটা ঘটবে যে দেখো উপরের যে অংশটা ছিল সেটা কাছাকাছি চলে আসবে এবং নিচের যে অংশটা ছিল সেটা দূরে সরে যাবে। তো আমরা জানি যখন কোনো বস্তুকে সাইড থেকে চাপ দেওয়া হয়
তখন এই বস্তুটা কাছাকাছি চলে আসে, এবং যখন এটাকে টান দেওয়া হয় তখন সেটা দূরে সরে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে একটা টান তৈরি হয়েছে, এখানে একটা চাপ তৈরি হয়েছে। চাপের অর্থ কম্প্রেশন এবং টানের অর্থ টেনশন। তো স্টিল কি কাজে লাগে আমাদের? রড বা স্টিল এবং কনক্রিট, এই দুইটার প্রপার্টি যদি আমরা আলোচনা করি, কনক্রিট কম্প্রেশনে অত্যন্ত স্ট্রং, আর রড বা স্টিল এটা হচ্ছে টেনশনে অত্যন্ত বেশি স্ট্রং। অর্থাৎ কনক্রিটটা কম্প্রেশন ফোর্স অর্থাৎ চাপ ফোর্স অনেক বেশি নিতে পারে, কিন্তু কনক্রিটে যদি টান দেওয়া হয় তাহলে অল্প ফোর্সেই কিন্তু এটা ভেঙে যেতে পারে বা ফেল করে যেতে পারে। কনক্রিটের মূল প্রপার্টি হলো কম্প্রেশন, অর্থাৎ কনক্রিট কম্প্রেশন নেওয়ার জন্য একটা সুইটেবল এলিমেন্ট। স্টিল যেটা আছে সেটা কিন্তু টেনশন নেওয়ার জন্য সুইটেবল এলিমেন্ট। আমরা যদি একটু ইউনিটের দিকে যাই, তোমরা ইতিমধ্যে হয়তো ইউনিট সম্পর্কে দেখেছো, এটা যদি 4000 PSI এরকম ইউনিট আছে, PSI এর অর্থ কি? এই কনক্রিট 4000 পাউন্ড লোড নিতে পারে 1 ইঞ্চি স্কোয়ার এরিয়া যদি তার হয়, তার মধ্যে সে 4000 পাউন্ড লোড নিতে পারে। সাধারণত 8, 9, 10,000 পাউন্ড যেগুলো, এগুলোকে হাই স্ট্রেংথ কনক্রিট বলা হয়। 10,000 পাউন্ড লোড 1 ইঞ্চি স্কোয়ারের উপরে যখন বিয়ার করে, তখন এই ধরনের কনক্রিটকে বলা হয় হাই স্ট্রেংথ কনক্রিট। ওয়ারাস স্টিলের ক্ষেত্রে দেখো, তোমরা মার্কেটে হয়তো শুনে থাকো 60 গ্রেড স্টিল বা 75 গ্রেড স্টিল। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হলো এটার ইল্ড, এটা হচ্ছে 60,000 PSI পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। অর্থাৎ 60 গ্রেড স্টিল সেটাই যার ইল্ড স্ট্রেস এটা হচ্ছে 60,000 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। 75 গ্রেড এটার ইল্ড হলো 75,000 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। অর্থাৎ 1 ইঞ্চ স্কোয়ার রড 60,000 পাউন্ড লোড ক্যারি করতে পারবে ফর 60 গ্রেড স্টিল, এবং ফর 75 গ্রেড স্টিল 1 ইঞ্চ স্কোয়ার রড 75,000 পাউন্ড পরিমাণ লোড সে বিয়ার করতে পারবে। তো দেখতেই পাচ্ছ স্টিল কিন্তু অনেক বেশি পরিমাণে লোড কনক্রিটের তুলনায় বিয়ার করে থাকে। তো কনক্রিট যেহেতু টেনশনে দুর্বল, সেই জন্য যেই জায়গাগুলোতে টেনশন জেনারেট হবে স্টিলটাকে ঠিক সেই জায়গাটাতে আমাদের প্লেস করতে হবে। আমাদের যে ছবিটা আছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে উপরের অংশে কম্প্রেশন তৈরি হয়েছে, নিচের অংশে টেনশন তৈরি হয়েছে। অতএব স্টিলটা আমাদের এই যে বিমটা আছে তার নিচের অংশ অর্থাৎ বটম, এই অংশে আমাদের আসলে এই স্টিলটাকে প্লেস করতে হবে। আরেকবার যদি আমরা দেখি যে আমরা জানি যে কনক্রিট যেহেতু কম্প্রেশন নিবে সে টেনশনে অত্যন্ত দুর্বল, আর স্টিল যেহেতু টেনশন নিবে সে কম্প্রেশনে নেওয়ার তার প্রশ্নই নাই, কারণ কনক্রিটটা কম্প্রেশন নিয়ে নিচ্ছে। তাহলে স্টিলটা দিতে হবে কনক্রিটের যেই জায়গায় টেনশন জেনারেট হচ্ছে। তো আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই ছবির বটম ফেসে দেখা যাচ্ছে টেনশন তৈরি হয়েছে আর উপরের ফেসে কম্প্রেশন তৈরি হয়েছে। তাহলে আমার স্টিলটা কিন্তু বটম ফেসে বসবে। এখন যদি আমি প্রপার অ্যানালাইসিস করতে ব্যর্থ হই, অর্থাৎ আমি যদি কোনো কারণে আমার মনে হয় বা আমার ক্যালকুলেশন দ্বারা প্রমাণ হয় যে টপে তৈরি হয়েছে টেনশন আর বটমে তৈরি হয়েছে কম্প্রেশন, তাহলে ডেফিনেটলি আমি স্টিলটা দিব উপরের সাইডে যেখানে কম্প্রেশন তৈরি হয়েছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা জিনিস হয়ে যাবে। ফলে যখনই এটার উপরে লোড আসবে নিচে আসলে টেনশন জেনারেট হবে, এবং এটা নেওয়ার জন্য কিন্তু কোনো স্টিল এখানে প্রোভাইড করা হয়নি। তো স্টিল যেহেতু প্রোভাইড করা হয়নি এবং কনক্রিটও এই টেনশনে দুর্বল, তাহলে কি তৈরি হবে? নিচে কিন্তু একটা ফাটল তৈরি হবে। অর্থাৎ কনক্রিটের গায়ে আমরা যদি দেখি এরকম ছোট ছোট ফাটল তৈরি হবে। এখন যদি এখানে স্টিল থাকতো তাহলে ফাটলগুলো স্টিলে যে আটকে যেত। এখন যেহেতু স্টিল নাই, তাহলে ফাটলগুলো আস্তে আস্তে বড় হয়ে দেখা যাবে অনেকখানি জায়গা জুড়ে একেবারে উপর পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু এই কনক্রিটের যে বিমটা আছে সেই বিমটা ফেল করে যেতে পারে। তো বুঝতেই পারছো যে ভ্যালু বের করা যেমন গুরুত্বপূর্ণ, কারণ ভ্যালু থেকে আমরা পাবো যে আমার কয়টা স্টিল দিতে হবে, 3টা 4টা 5টা 6টা, কোন ডায়ামিটারের দিতে হবে।
10 mm, 12 mm, 16 mm, 20 mm, 22 or 25 আরও আছে বিভিন্ন কোন সাইজের রড আমাকে দিতে হবে। এটা পাওয়া যাবে মোমেন্টের পরিমাণ থেকে, কিন্তু কোথায় দিতে হবে সেই জিনিসটা কিন্তু পাওয়া যাবে মোমেন্টের সাইন থেকে। অর্থাৎ যদি আমরা দেখি সাইন অনুযায়ী যে উপরে কম্প্রেশন হচ্ছে, নিচে টেনশন, তখন স্টিলটা দিতে হবে নিচের ফেসে। আর যদি কোনো কারণে আমরা দেখি যে নিচে কম্প্রেশন উপরে টেনশন, অর্থাৎ যদি এমন হয় এরকম বেন্ডিং হয়, অর্থাৎ নিচে কম্প্রেশন উপরে টেনশন, তখন স্টিলটা আমাদেরকে উপরের ফেসে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যদি স্টিলটা ভুল প্লেস হয় অথবা যেই পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণে আমি না দিই, তাহলে কিন্তু যে টেনশন জেনারেট হবে, যে আমি দেখিয়েছি, এই টেনশন কিন্তু স্টিল যদি কম দিই তাহলে স্টিলকে ভেদ করে কনক্রিটকে ফেল করে ফেলবে। অথবা আমি যদি ভুল দিকে দিয়ে থাকি, আমার দেওয়ার কথা নিচে, আমি দিয়ে দিলাম উপরে, তাহলে কিন্তু এটা ফেল করে, অল্প লোডের মধ্যে এটা ফেল করে চলে যাবে। তো সেই জন্য শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে এটা প্রপার নলেজ আমাদের মধ্যে আসলে আনতে হবে, যাতে আমরা ডিজাইনগুলো প্রপারলি করতে পারি। এবং আমি প্রথমে বলেছি যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এটা এর জন্য আরও গুরুত্বপূর্ণ যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 90% অ্যাবভ স্ট্রাকচার কিন্তু কনক্রিটের তৈরি, সেখানে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট প্রতিটা পয়েন্টে আমাদের কাজে লাগছে। এই জন্য অবশ্যই আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সম্পর্কে প্রপার নলেজ আমাদের মাঝে ডেভেলপ করতে হবে। আশা করি তোমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের গুরুত্ব কি সেটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেলা। আমরা আরও পড়ব এবং নেক্সট সেমিস্টারগুলোতে তোমরা এই জিনিসগুলো আরও অনেক কিছুই জানতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, যে এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কিন্তু তোমাদেরকে এর পরবর্তী যে সেমিস্টারগুলোতে আছে সেখানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস যেটা আছে বা রেইনফোর্স কনক্রিট ডিজাইন যেখানে আছে, সেখানে কিন্তু এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের কাজে লাগবে। তো প্র্যাকটিক্যাল ফিল্ডে তো এটা অবশ্যই লাগবে, প্লাস তোমার এই যে এডুকেশন ফিল্ড যেটা, যেখানে তুমি পড়াশোনা করছো, সেই জায়গাটাতেও কিন্তু এই জিনিসটা অত্যন্ত প্রয়োজন হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে এটা আমি যতগুলো ক্লাস নিব বা যেটা পড়াবো এটা খুব মনোযোগের সাথে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, সমস্যা হলে আমার সাথে আলোচনা করবে। তো এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের প্রিভিয়াস যেটা আমি আগে বললাম যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমরা যেটা পড়েছো, সেখানে কিছু জিনিস আমাদের প্রয়োজন হবে। তার মধ্যে নাম্বার 1 যে জিনিসটা আমাদের লাগবে, টাইপস অফ লোড, অর্থাৎ লোডের টাইপ সম্পর্কে জানা লাগবে। তো তোমরা হয়তো আগের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেখানে 2 ধরনের লোড দেখেছো, কনসেন্ট্রেটেড লোড, অর্থাৎ এরকম একটা পয়েন্ট লোড দেওয়া থাকে, এটাকেই বলে কনসেন্ট্রেটেড লোড। আর একটা এরকম লোড থাকে, এটা দেখেছো কিনা জানি না, যাই হোক এখন দেখো, না দেখে থাকলে, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটাকে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অথবা রেক্ট্যাঙ্গুলার লোডও বলা হয়, রেক্ট্যাঙ্গুলার লোডও এটাকে বলা হয়ে থাকে। এরপরে আরেকটা লোড আছে, শেপ দেখে নিশ্চয়ই নামটা আন্দাজ করতে পারছো, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার লোড। এরপরে আমরা যেটা যাব, আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এবং রেক্ট্যাঙ্গুলারের সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল লোড, ট্রাপিজয়েডাল লোড। তাহলে আমরা মূলত 4 ধরনের লোড আমরা দেখলাম। একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউডিএল বা রেক্ট্যাঙ্গুলার লোডও বলা হয়, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, এবং লাস্ট ওয়ান হচ্ছে ট্রাপিজয়েডাল লোড। আমরা 4 ধরনের লোডিং এর জন্যই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করা হয় সেই জিনিসটা আমরা দেখব। এবার আমরা যাচ্ছি টাইপস অফ সাপোর্টস, অর্থাৎ সাপোর্টগুলা কোন ধরনের হয়। তো তার আগে আসলে সাপোর্ট কি সেটা আমরা একটু জেনে নেব। এখানে আমাদের নেক্সট টপিকস হলো টাইপস অফ সাপোর্ট।
আচ্ছা, আমরা অনেকেই দেখেছি যে অনেক সময় আমাদের কোনো ছাদ, কোনো বিল্ডিংয়ের ছাদ বা কোনো কিছু যদি নিচের দিকে ঝুলে পড়ে, তখন আমরা নিচ থেকে বাঁশ বা কাঠের কোনো দণ্ড এগুলো দিয়ে এটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে রাখি, ঠিক কিনা? এরকম দেখেছো কিনা তোমরা? নিশ্চয়ই দেখেছো। তো এই যে ধাক্কা দিয়ে রাখলাম, তার মানে কি ওই ছাদটা নিচের দিকে আসতে চাচ্ছে, আমি একটা লোড দিয়ে এটাকে বিপরীত দিকে অ্যাকশন প্রোভাইড করলাম। এই যে বিপরীত দিকে অ্যাকশন প্রোভাইড করলাম, এই জিনিসটার নামই হচ্ছে সাপোর্ট। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে সাপোর্ট কি, একটা টেবিলের যে দুইটা পায়া আছে এটার উপরে টেবিলটি দাঁড়িয়ে আছে, টেবিলের যে লোডটা এটাকে নিচে নিয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে, ওর নিচে যে পাগুলো আছে, চারটা পা, এই চারটা পা কিন্তু এই লোডটাকে উপরের দিকে ধাক্কা দিয়ে রেখেছে, ফলে টেবিলটা সুন্দর মতো আছে। এখন যদি এমন হয় যে টেবিলের পায়া তুমি নরম কাঠ দিয়ে বানালে এবং টেবিলের উপর এমন ভারী কিছু রাখলে যে পায়া এটা লোডটা নিতে পারলো না, তখন কি হবে? টেবিলটা ভেঙে নিচে পড়ে যাবে। তাহলে সাপোর্ট অবশ্যই সাফিসিয়েন্টলি স্ট্রং হতে হবে উপর থেকে যে লোড আসছে সেই লোডটাকে গ্রহণ করার জন্য। তো আমরা টাইপস অফ সাপোর্টের মধ্যে তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছো যে এইটা একটা সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট। দেন তোমরা এটা হয়তো দেখেছো, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। অ্যান্ড থার্ড ওয়ান, এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো যে এই ধরনের সাপোর্ট যদি থাকে, তাহলে যেই সাপোর্টের কথা আমি বললাম যে রিয়াকশন দিয়ে ধাক্কা দিয়ে ধরে রাখবে, সেটা শুধুমাত্র উপরের দিকেই হবে, অর্থাৎ এই ভি যেটা ভার্টিক্যাল ডিরেকশনে হবে। হিঞ্জ যদি হয় তাহলে তার দুইটা রিয়াকশন থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যালে, একটা হচ্ছে হরাইজন্টালে। ফিক্সড সাপোর্ট যদি হয় তাহলে একটা থাকবে ভার্টিক্যালে, একটা থাকবে হরাইজন্টালে, এবং একটা মোমেন্টকেও সে রেজিস্ট করবে। এখানে মোমেন্ট টার্মটা চলে এসেছে, এখন আমরা একটু রিভিউতে যাব। মোমেন্টটা কি? মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। অর্থাৎ আমি যদি এখানে একটা ফোর্স রাখি, এটা হচ্ছে 10 কিপ, আর এটা দূরত্ব যদি হয় 5 ফিট, তাহলে এই জায়গায় সে একটা ঘূর্ণন তৈরি করছে। দেখো, এই যে একটা ঘূর্ণন তৈরি করছে, এই ঘূর্ণনটাকেই বলা হচ্ছে মোমেন্ট। অর্থাৎ একটা সে ঘুরানোর একটা ফোর্স, একটা মোমেন্ট সে এখানে জেনারেট করছে। কত? ফোর্স ইন্টু ডিস্টেন্স, দ্যাট মিনস 10 ইন্টু 5, দ্যাট ইজ 50। তার ইউনিট হলো কিপ ফিট, অর্থাৎ এটা 50 কিপ ফিটে এদিকে ঘুরাতে চাচ্ছে। তাহলে এটাকে যদি সুস্থির থাকতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এদিকেও 50 কিপ ফিটে ঘুরাতে হবে, এমন একটা অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। তাহলে কি হবে? এই জিনিসটা ঘুরতেই থাকবে। এই যে অ্যারেঞ্জমেন্টটা দিলাম সেটার নামই হচ্ছে সাপোর্ট। অর্থাৎ আমি যদি ফিক্সড সাপোর্ট এখানে তৈরি করি, তাহলে সে কিন্তু এই দিকে, এই যে ঘুরানোটা রোধ করার জন্য সে কিন্তু একটা ফোর্স এদিকে কাজ করবে। তাহলে আমরা যেটা দেখলাম যে তিন ধরনের সাপোর্ট আসলে রোলার। প্রথমে রোলার আমি যদি উদাহরণ দিই, তাহলে তোমরা হয়তো রোলার স্কেটস দেখেছো, যে জুতার নিচে কতগুলো চাকা বসানো থাকে, এটা পরে অনেকেই রাস্তার উপরে মুভ করতে থাকে। তো সেটা যদি তুমি ভালো মতো খেয়াল করো, দেখো সে কিন্তু হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছে, সে কিন্তু ভার্টিক্যালি নিচের দিকে নামতে কখনোই পারবে না, অর্থাৎ রাস্তাকে ভেদ করে সে নিচের দিকে যেতে পারবে না। তার মানে তার একটা বাধা আছে এই যে ভার্টিক্যাল ডিরেকশনে, এই বাধাটাই আসলে হচ্ছে সাপোর্ট রিয়াকশন। এবার যদি হিঞ্জের উদাহরণ যদি আমি দিই, তাহলে একটা দরজা, সে একটা দরজা, ডোর, এটা একটা ডোর। এখন এই ডোরটা যখন আটকানো আছে, তুমি ভার্টিক্যাল ডিরেকশনে চাপ দাও আর হরাইজন্টাল ডিরেকশনে চাপ দাও, এটাকে কিন্তু কোনো দিকেই নাড়াতে পারবে না। ভার্টিক্যালি মানে উপর থেকে চাপ দেবা, আর হরাইজন্টালি মানে এদিকে চাপ দেবা, এটা কোনো দিকেই নড়বে না। ওয়ারাস তুমি যদি এখানে একটা রোটেশন তৈরি করো, তাহলে কিন্তু দরজাটা সুন্দর মতো এদিকে খুলে চলে আসবে। তোমাদের বাসায় যে দরজা আছে দেখতে পারো, এটাকেই বলা হয় হিঞ্জ। হিঞ্জ মানে আসলে কবজা। হিঞ্জের কারণে সে আসলে ঘুরতে পারে, বাট সে সোজাও যেতে পারবে না, বাঁকাও যেতে পারবে না, অর্থাৎ এই দুই ডিরেকশনে তার বাধা আছে, অর্থাৎ সাপোর্ট হিসাবে এই দুই ডিরেকশন কাজ করছে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টে কি হচ্ছে? একটা ভার্টিক্যাল দিকে বাধা আছে, একটা হরাইজন্টাল দিকে বাধা আছে, আর একটা ঘূর্ণনের দিকেও তার বাধা আছে, অর্থাৎ সে ঘুরতেও পারবে না, ঘোরাটাও তার জন্য রেস্ট্রিক্ট করা আছে, অর্থাৎ তাকে আটকানো আছে।
তো এই তিন ধরনের সাপোর্ট আমরা দেখি। আরও ছোট কিছু আছে জিনিসগুলো, ইন্টারনাল হিঞ্জ নামে একটা জিনিস আছে, সেটা আমরা যখন আসবে তখন আমরা তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। এবার আসো যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে, তাহলে আমরা এই সাপোর্টের সাথে সাথে আসলে আরেকটা জিনিস শিখে ফেললাম, এটাও একটু নোট রাখো, সেটা হচ্ছে রিয়াকশনস। সাপোর্টের সাথে সাথে কিন্তু আমরা এই প্যারালালি এই জিনিসটাকে আমরা শিখে নিলাম। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স। এটা তোমরা ইতিমধ্যে ব্যবহার করেছো, আশা করি তোমাদের মনে আছে। সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স। তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তোমরা দুইটা পার্ট পড়েছো, একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা হচ্ছে ডাইনামিক্স। স্ট্যাটিক্স কথাটা এসেছে মূলত স্থির অবস্থা এই ওয়ার্ডটা থেকে, আর ডাইনামিক্স কথাটা এসেছে তার মুভেবল অবস্থা সেই কন্ডিশন থেকে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে আমাদের বেশিরভাগ যে স্ট্রাকচারগুলো আছে, মোস্ট অফ দ্য স্ট্রাকচারস আর ইন স্ট্যাটিক ইন নেচার, অর্থাৎ তারা স্থির, তাদের নেচারগত দিক থেকে স্থির। এখন স্থির হতে গেলে কোনো একটা বস্তু স্থির আছে কিনা সেটা প্রমাণ করার জন্য কিছু সূত্র আছে, সেই সূত্রকে যদি সে স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারবো এই বস্তুটা স্থির অবস্থায় আছে। আমি যদি একটু উদাহরণ দিই, সে এখানে একটা রাস্তা, এর উপরে তুমি একটা চাকা রাখলে, এখান থেকে তুমি 10 কিপ একটা লোড দিলে, আর এদিক থেকে তুমি 15 কিপ একটা লোড দিলে, তাহলে দেখা যাবে যে এই চাকাটা এদিকে যাত্রা শুরু করেছে, কারণ এই দুইটা যখন আমরা অ্যালজেব্রিক সাম করব, এখানে 5 কিপ লোড এক্সট্রা আছে, ফলে এটা এই দিকে মুভমেন্ট করা শুরু করেছে। কিন্তু যদি এমন হতো যে এদিকে 10 কিপ, এদিকে 10 কিপ, তাহলে দেখো এই বস্তুটা কিন্তু আর কোনো দিকেই নড়তো না, পরবর্তীতে সে এখানেই তার অবস্থানকে সীমাবদ্ধ রাখতো। কেন? যেহেতু এখানে দেখো হরাইজন্টাল ডিরেকশনে দুইটা ফোর্স সমান আছে, কিন্তু এখানে দেখো হরাইজন্টাল ডিরেকশনে দুইটা ফোর্স দুই ধরনের আছে, এই জন্য সে এটার ক্ষেত্রে মুভমেন্টে চলে গিয়েছে, বাট এটার ক্ষেত্রে স্থির অবস্থায় রয়েছে। তাহলে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আসলে তিনটা ইকুয়েশন, একটা হচ্ছে সাম অফ এফ অফ ভি সমান সমান 0, সাম অফ এফ অফ এইচ সমান সমান 0, সামেশন অফ মোমেন্ট সমান 0। অর্থাৎ কোনো একটা স্ট্রাকচার যদি এই তিনটা কন্ডিশনকে ফুলফিল করে তাহলে আমরা বলতে পারি সেই স্ট্রাকচারটা স্থির অবস্থায় আছে। আর যদি কোনো স্ট্রাকচার এই তিনটা ইকুয়েশনকে ফুলফিল না করে তাহলে আমরা বলবো সেই বস্তুটি বা সেই স্ট্রাকচারটি গতিশীল অবস্থায় আছে। এবার আমি উল্টাভাবে বলতে পারি, যদি এই তিনটা কন্ডিশনকে ফুলফিল করে তাহলে আমি বলতে পারি যে বস্তুটি স্থির অবস্থায় আছে। ঠিক তার উল্টাটা যদি আমি চিন্তা করি, যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে অবশ্যই সে এই তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স যে তিনটা ইকুয়েশন, যদি কোনো একটা বস্তু স্থির থাকে তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা ইকুয়েশনকে সে অবশ্যই স্যাটিসফাই করবে। তো এই তিনটা ইকুয়েশন আমাদের কি কাজে লাগবে, এবার আমরা সেটাই যাচ্ছি। দেখো সেটা আমাদের কি কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা যদি কোনো বিমকে অ্যানালাইসিস করতে চাই, সে এরকম একটা বিম আছে, এক পাশে রোলার আছে এবং এক পাশে হিঞ্জ সাপোর্ট আছে, সে এখানে 10 কিপ। এখানে আমাদের রিয়াকশন কয়টা? একটা, ভি এ দিলাম। এখানে দেখো রিয়াকশন দুইটা, এটা হচ্ছে ভিবি আর এটা হচ্ছে এইচ বি। এখানে মোট আননোন কয়টা? 1, 2, 3, অর্থাৎ নাম্বার অফ রিয়াকশন বা আননোন আমি বলতে পারি, যে কোনোটাই তুমি বলো, নাম্বার অফ রিয়াকশন অবলিক আননোন, এটা হচ্ছে মোট 3টা। আর আমার ইকুয়েশন কয়টা আছে? ইকুয়েশন অফ স্ট্যাটিক্স এটা আছে 3টা। তো 3টা আননোন, 3টা ইকুয়েশন। আমরা জানি যে আমার হাতে যতগুলা ইকুয়েশন থাকবে ততগুলা আননোনকে সমাধান করা সম্ভব। অর্থাৎ আমার কাছে যদি 3টা ইকুয়েশন থাকে এবং 3টা ইকুয়েশন সে এরকম 5x 6y প্লাস z সমান 7, 10x প্লাস 9y প্লাস 5z সমান সমান 12 and 9x plus 2y plus 7z equals to 15.
দেখো এই তিনটা ইকুয়েশন আমি যদি দেখি, এই তিনটা ইকুয়েশনে দেখো তিনটা আননোন আছে, এক্স ওয়াই জেড, ইকুয়েশনও আছে তিনটা, তাহলে আমি খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমি যখন দেখব নাম্বার অফ রিয়াকশন বা আননোনের সংখ্যা 3, তখন আমি বুঝবো যে এই ইকুয়েশন অফ স্ট্যাটিক্স এই তিনটা ব্যবহার করে এই যে সমস্যাটা আছে বা এই যে বিমটা আছে তার যে রিয়াকশনগুলো আছে সেই রিয়াকশনকে আমি খুব সহজেই সমাধান করতে পারবো। এই জিনিসটা তোমরা কিন্তু ইতিমধ্যে বের করেছো তোমাদের যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বিম হয়তো ক্যালকুলেশন করেছো বা বিভিন্ন ধরনের ফ্রেম তোমরা ক্যালকুলেশন করেছো, সেখানে সাপোর্ট রিয়াকশন কত আছে বা ট্রাস অ্যানালাইসিস যখন করেছো তখন সাপোর্ট রিয়াকশনগুলো বের করেছো। আমি একটু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে সেই অংশটা কিছু আমি তোমাদের আবার রিভিউ করব। এটার টপিকসটা হলো ক্যালকুলেশন of reaction in beam, calculation of reaction in beam, বিমের রিয়াকশন ক্যালকুলেশন। তো আমরা একটা বিম নিলাম, সে এটা 10 কিপ, এটা 5 ফিট, এটাও মনে করো 5 ফিট, এটা এ, এটা বি, এটা সি। দেখো কিভাবে রিয়াকশন ক্যালকুলেশন করে। তো আমরা এখানে প্রথমে একটা ভার্টিক্যাল ভি এ, একটা হরাইজন্টাল এইচ এ, এবং এখানে দেখো একটা ভার্টিক্যাল ভি বি। তাহলে আমরা যদি এখন এখানে দেখি তাহলে দেখো তিনটা আননোন আছে, এইচ এ, ভি এ অ্যান্ড ভি বি। তাহলে আমার ইকুয়েশনও আছে তিনটা, এফ অফ ভি সমান 0, এফ অফ এইচ সমান 0, সামেশন অফ মোমেন্ট সমান 0। তাহলে ইকুয়েশন তিনটা, আননোন তিনটা, বোঝা যাচ্ছে যে আমরা এটাকে সহজেই সমাধান করতে পারবো। তো আমি যদি বের করতে চাই এখানে কিভাবে বের করে, দেখো সামেশন অফ হরাইজন্টাল এফ অফ এইচ সমান 0, যে কোনো একদিকে পজিটিভ বলতে হয়, রাইটের দিকেও হতে পারে লেফটের দিকেও হতে পারে। এখন দেখো এখানে মাইনাস এইচ এ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এইচ এ সমান সমান 0। এটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য যে কোনো একদিকে ধরতে হবে, এটার ধরা বাঁধা কোনো নিয়ম নাই, আমি লেফটের দিকেও ধরতে পারি রাইটের দিকেও ধরতে পারি। এটা একটা সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্স হচ্ছে আমি যেদিকে ধরবো যদি পজিটিভ ভ্যালু আসে তার মানে এই দিকে এটা আছে, আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে বুঝতে হবে এই দিকে নাই, এর বিপরীত দিকে আছে। কি বলেছি আরেকবার খেয়াল করো, আমি যেদিকে এই রিয়াকশনটা ধরবো যদি রিয়াকশনের অ্যান্সারটা পজিটিভ আসে তার অর্থ হলো যে এটা ওই দিকেই আছে, আর যদি রিয়াকশনের ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে ওই দিকে নাই, তার বিপরীত। আমি বের করলাম। এবার দেখো আমি যেটা বের করতে চাই, সামেশন অফ এফ অফ ওয়াই সরি এফ অফ ভি সমান সমান 0, এটাও আমি একদিকে পজিটিভ বা নেগেটিভ ধরবো, এই যে এদিকে পজিটিভ ধরলাম। তাহলে এখান থেকে হিসাব করলে আমি লিখতে পারি, দেখো ভি এ প্লাস ভি বি মাইনাস 10 সমান 0। কিন্তু এখান থেকে আসলে সরাসরি আমি কিছু বের করতে পারছি না, কারণ দুইটা আননোন আছে। এবার আমার থার্ড যে ইকুয়েশন, সামেশন অফ মোমেন্ট, যে কোনো একটা বিন্দুতে নাও, মনে করো বি বিন্দু, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, এটা আমি বসালাম। এই পয়েন্টে মোমেন্ট নিব, আমি আগেও বলেছি মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমার দেখো এই একটা ফোর্স আছে ভি এ ইন্টু ডিস্টেন্স হলো 10, এই যে 5 ইন্টু প্লাস 5, দ্যাট মিনস 10 ফিট। এবং এটা কোন দিকে ঘোরাচ্ছে, দেখো এই যে এটার রেসপেক্টে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, এই যে দেখো, অর্থাৎ এটা এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরানো মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মিনস পজিটিভ। এবার এটা দেখো খেয়াল করে, এটা এদিকে ঘোরাচ্ছে, এই, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 5, এবং এটা দেখো এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এই জন্য আমি লিখলাম মাইনাস। এখান থেকে দেখো ভি এ সমান সমান 5 কিপ। এখন খেয়াল করো ভি এ সমান পজিটিভ এসেছে, তার মানে কি আমি যেদিকে ধরেছিলাম এই দিকটা আমার ধরা ঠিক আছে। যেহেতু আমি যেদিকে ধরেছিলাম অ্যান্সার পজিটিভ আসার মানে আমি যেদিকে ধরেছি সেই ধরার দিকটা ঠিক আছে, এটার অর্থই হলো পজিটিভ।
এখন আমি যদি ভি এর ভ্যালু বসাই তাহলে ভিবি সমান সমান 10 মাইনাস 5 দ্যাট ইজ 5। তাহলে দেখো কিভাবে বের করলাম, প্রথমে সাম অফ হরাইজন্টাল করলাম, তাহলে আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। এরপর সামেশন অফ ভার্টিক্যাল করলাম, তাহলে আমি এখানে একটা ভ্যালু পেলাম, কিন্তু এখান থেকে বের করতে পারছি না যেহেতু দুইটা আননোন আছে। এবার আমার ফাইনাল যে ইকুয়েশন সামেশন অফ মোমেন্ট নিলাম, এখানে নিলে দেখো একটা ভ্যালু বের হয়ে আসলো। একটা যখন বের হয়ে আসবে সেটা বসালে সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটাও বের হয়ে চলে আসবে। তো এখানে কারোর মনে প্রশ্ন আসতে পারে যে বিতেই কি শুধু মোমেন্ট নিতে হবে? না, এতেও মোমেন্ট নিতে পারে। আমি একটু দেখাই। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে প্রথমে আমি লিখবো ভিবি ইন্টু 10। এটা কোন দিকে ঘোরাচ্ছে খেয়াল করো, এই এদিকে মানে কি এন্টি ক্লকওয়াইজ, এই যে এদিকে, এদিকে মানে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটা মাইনাস, এটা দেখো কোন দিকে ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, এই যে এটা, এটার ভ্যালু কত প্লাস 10 ইন্টু 5 সমান 0, দ্যাট ইজ ভিবি সমান সমান 5 কিউব। পজিটিভ এসছে, তার মানে যেদিকে আমি ধরেছিলাম সেই দিকটা ঠিক আছে। তো এখানে দেখো ভিবিও 5 বের হয়েছে, ভিএ 5 বের হয়েছে, এখান থেকে আমি যে ভিবিটা বের করেছিলাম সেটা 5 আসছে। ইনিশিয়ালি তোমরা এই কাজ করতে পারো যে এই ইকুয়েশনটা প্রথমে ব্যবহার না করে দুই পাশে মোমেন্ট নিয়ে দুইটা ভ্যালু বের করে যোগ করে দেখতে পারো যে আসলে যেটা আসার কথা সেটা আসছে কিনা। যদি আসে তাহলে বুঝতে হবে তোমার বের করা ঠিক আছে। এটা এক ধরনের চেকিং বলতে পারো। ইনিশিয়াল স্টেজে যখন তোমরা পরীক্ষায় যাবে তখন এইভাবে করবা, বাট ইনিশিয়াল স্টেজে বোঝার জন্য আমরা কি করব, দুই পয়েন্টে মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে রিয়াকশন দুইটা বের করব, পরে এই রিয়াকশন দুইটা যোগ করে এটার সাথে মিলাবো। অবশ্যই এটার সাথে সিমিলার সেম ভ্যালু হতে হবে, ডিরেকশন রিভার্স হবে। তো সেটা যদি মিলে যায়, যেমন এখানে 5 এসেছে, এটা 5, ওইটাও 5 আছে, এই দুইটা যোগ করলে আসলে কত হয় 10 উপরের দিকে, আর উপরে দেখো একটা লোড আছে নিচের দিকে 10, তাহলে এটা মিলে গিয়েছে। তাহলে আমি চেক করে ফেলতে পারলাম যে আমার বের করাটা ঠিক আছে কিনা। এবার দেখো আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি। যদি সাপোর্টটা এরকম হিঞ্জ বা রোলারের মতো না হয়ে ফিক্সড হয় তাহলে তুমি কিভাবে কাজটা করবে আমি সেটা একটু দেখাতে চাচ্ছি। এই যে দেখো এরকম একটা সাপোর্ট, সে এখানে একটা রিঅ্যাকশন আছে 10 কিপ, এটা এ বি, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 ফিট। তো আমরা যখন ফিক্সড সাপোর্ট, আমরা নিশ্চয়ই জানি যে এখানে তিনটা জিনিস আছে, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল এবং একটা মোমেন্ট। আমি নাম দিলাম ভি এ, এইচ এ, আর একটা হচ্ছে এম এ। তো আগের মতোই ফার্স্ট আমরা যদি সামেশন অফ এফ অফ এইচ সমান 0, এই দিকটা পজিটিভ ধরি, তাহলে দেখো এইচ এ সমান সমান 0, এটা বের হয়ে গেল। এবার সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান 0 বা এফ অফ ভি যদি আমরা ভার্টিক্যাল লিখি, এটা আপওয়ার্ড পজিটিভ, তাহলে এখানে হচ্ছে ভি এ মাইনাস 10 সমান 0, দ্যাট ইজ ভি এ সমান সমান 10। একটা জিনিস খেয়াল রাখবে, যদি ফিক্সড সাপোর্ট হয়, ফিক্সড, তাহলে আসলে দুই প্রান্তে নিয়ে মুভমেন্ট বের করার প্রয়োজন নাই। আমরা সরাসরি সাম অফ ভার্টিক্যাল করলেই কিন্তু মোমেন্টটা, সরি ভার্টিক্যাল যে ফোর্সটা আছে সেই ফোর্সটা বের হয়ে আসবে, দুই দিকে মুভমেন্ট নিয়ে বের করার প্রয়োজন নাই। এখন দেখো আরেকটা বাকি আছে, এইটা যদি বের করতে চাই তাহলে আমাকে মোমেন্ট নিতে হবে। কোথায় মোমেন্ট নিব? বিতেও নিতে পারি, এতেও নিতে পারি, আমি দুইটাই দেখাবো। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0, ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ বলছি, তাহলে 10 ইন্টু 10, এটা কোন দিকে ঘোরাচ্ছে সবাই খেয়াল করলে দেখো, এটা ক্লকওয়াইজ যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনে এটা ঘোরাচ্ছে, তাহলে এটা পজিটিভ। এবার এম এ, এই যে এখানে মোমেন্ট আছে এম এ, এটা কোন দিকে ঘুরছে? এন্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস এম এ সমান 0, দ্যাট ইজ এম এ সমান সমান 100। এখন দেখো এম এর ভ্যালু পজিটিভ 100 এসেছে, তার মানে আমি যেদিকে ধরেছিলাম সেই ধরাটা আমার ঠিক আছে। যদি নেগেটিভ আসতো তাহলে আমি যেদিকে ধরেছি এটা তার রিভার্স হতো। বুঝে গেছে কথা? যে কোনো ফোর্স তুমি যেদিকে ধরবা, অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে ধরাটা ভুল আছে, আর যদি অ্যান্সার পজিটিভ আসে তাহলে ধরাটা ঠিক আছে। এখন আমি যেটা বলেছিলাম, আমি বি পয়েন্টে মোমেন্ট নিয়ে দেখাতে চাই যে এটা ঠিক আছে কিনা এই পয়েন্টে। তাহলে প্রথমে দেখো এম এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, এই যে এটা এন্টি ক্লকওয়াইজ,
তাহলে মাইনাস এম এ। এবার এই ফোর্সটা দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, যে ফোর্সটা, অর্থাৎ প্লাস 10 ইন্টু 10 সমান 0, দ্যাট ইজ এম এ সমান সমান 100, পজিটিভ 100। তাহলে দেখো বোথ কেস আমি যেখানেই মোমেন্ট নিই দুইটাই কিন্তু সেম ভ্যালু শো করছে। তো আমি জাস্ট এভাবে মোমেন্টগুলো বের করতে পারি। তো এটাও আসলে তোমাদের আগের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমি আশা করি যে এই অংশটুকু তোমরা দেখেছো যে কিভাবে রিয়াকশান বের করে এবং কিভাবে মোমেন্ট বের করা হয়, সেই জিনিসটা আমি এখানে দেখালাম। তো এই জিনিসগুলো আসলে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের আমরা যখন প্রবলেমে ঢুকবো তখন এই জিনিসগুলো আমাদের বের করতে হবে, তারপরে আসলে শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট এই জিনিসগুলো আমাদের ড্র করতে হবে। তো তোমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসের এই পোর্শনটুকু দেখবে, আমি যে লেকচারটুকু দিলাম, টাইপস অফ লোডস, টাইপস অফ সাপোর্টস, নাম্বার অফ রিয়াকশনস, ইকুয়েশন অফ স্ট্যাটিক্স, এবং তার সাথে আমি দেখো এখানে দুইটি বিমের, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্টেড এবং রোলার সাপোর্টেড, এবং আরেকটা বিম যেটা ফিক্সড সাপোর্ট, সেই বিমের কিভাবে রিয়াকশানগুলো বের করে সেই অংশটুকু আমি তোমাদের দেখালাম। তো আজকের এই যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছো যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমাদের কতটুকু প্রয়োজন, এবং এটার গুরুত্ব কিন্তু অপরিসীম, সেটা তোমার স্টুডেন্ট লাইফে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রফেশনাল লাইফে। তাহলে তোমরা এই জিনিসটাকে অবশ্যই কিন্তু ভালো মতো ক্লাসগুলো করে এই জিনিসটাকে কিন্তু বুঝে নিতে হবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।